আগামী নির্বাচনে মানে জামাতের কি অবস্থান দেখছেন? যেহেতু বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে জামাত সমর্থিত যে ছাত্র সংগঠন তাদের যে প্যানেল ছিল, যদিও তারা সরাসরি ছাত্র শিবিরের নামে কোনো প্যানেল করেনি, এই প্যানেলের বিজয়গুলো কি জাতীয় নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারে, বা জরিপগুলো নিয়ে আপনার মতামত কি? শুনেন, জরিপ হলো একটা মানে অদ্ভুত জিনিস। বাংলাদেশে এখন যারা জরিপ করেন, এই জরিপগুলো আমার কাছে খুব একটা গ্রহণযোগ্য মনে হয় না। অনলাইনে কিছু জরিপ হয়, সেই জরিপগুলো হলো কি এক একজন জরিপ এক এক রকম হয়। যেমন আমার চ্যানেলও আমি কিছু জরিপ করি, কিন্তু আমার চ্যানেল জরিপ করি, সেই জরিপগুলো আমার কাছে খুব একটা গ্রহণযোগ্য মনে হয় তা কিন্তু না। কারণ এখন হয় কি জানেন, আমি একটু সরকারের সমালোচনা করি, তো সমালোচনা করাতে হয়েছে যে আওয়ামী লীগের প্রচুর লোক এসে আমার চ্যানেলে ভিড় করছে। হ্যাঁ, অনেকে বলে যে আপনি তো আওয়ামী লীগের করেন, মুখপাত্র হয়ে গেছেন। এখন আমার কথা হলো কি ভাই, আমার চ্যানেলে যদি কেউ ভিড় করে, সেটাও জরিপ যদি আমি একটা দেই, দেখা যায় ওই জরিপটা অনেকটা আওয়ামী লীগের ইন্টারেস্ট মিলে যায় কিছুটা। আমার কথা হলো কি, আওয়ামী লীগের যারা এখানে ভোট দিতে আসছি তাদেরকে আমি জিয়াফত করে নিয়ে আসছি? আমি নাই তো। তাদের পেছনে আমি কোনো অর্থ ব্যয় করছি? তাও তারা মনে করছে এটা একটা নিরাপদ জায়গা। তারা মনে করেন, আমি একটা কথা বলি, আপনি আগেও বলেছি যে আমি সবসময় এন্টি এস্টাবলিশমেন্ট, এবং সবসময় আমি কিন্তু জনগণের পক্ষে। জনগণের পক্ষে মানে কি, আমি মনে করি সবসময় আমি অত্যাচারিতের পক্ষে, নিপীড়িত যারা তাদের পক্ষে আমি কথা বলি সবসময়। এটা আমার একটা অভ্যাস। এখন আওয়ামী লীগ মনে করতেছে তারা অত্যাচারিত, তারা নিপীড়িত, এটা তারা মনে করে, এবং এই সময়ে একটা মাত্র লোক তার পক্ষে কথা বলে, এটা তারা যদি মনে করে, তাহলে তারা আমার এখানে আসে। এখন এরকম তো বিদেশ থেকে আরও অনেকেই করে, নবনীতা চৌধুরী করে, মাসুদা ভাট্টি করে, তারপরে আপনার একজন নিজুম মজুমদার আছে, ওরাও করে। তো ওদের এখানে এখন ভিড় বাড়তেছে। এখন এটা তো ভাই আমার কিছু করার নাই। আবার আগের আমলে কী হয়েছে, আওয়ামী লীগ আমলে বিএনপির মনে করতে আমি বিএনপির পক্ষে কথা বলতেছি, জামাত মনে করতে তাদের পক্ষে কথা বলতেছি, হতো। এখন অনেক সময় মনে করেন এখানে কিছু করার নাই। সমস্যাটা কী হয় বলে, জরিপ যেটা হয়, জরিপটা কে করতেছে, কোন প্ল্যাটফর্ম থেকে হচ্ছে, তার উপর নির্ভর করে। একই প্রশ্ন আমিও দিলাম, পিনাকি ভট্টাচার্য দিল, রেজাল্ট কি এক হবে? না, এক তো হবে না। তো এই জিনিসটা আপনাকে তো মাথায় রাখতে হবে। কাজে জরিপ যখন আপনাকে দেখবেন, তখন আপনাকে মাথায় রাখতে হবে জরিপটা কোন প্ল্যাটফর্মে হয়েছে, সেটার উপর ডিপেন্ড করে আপনাকে ধারণা পেতে পারেন। তবে আপনি যে কথাটা মূলত বলছিলেন ওই প্রসঙ্গে আসি, সেটা হলো জামাতের অবস্থা কী দাঁড়াবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলি জামাতের যে ভূমিধস জয়, আমি এটাকে ভূমিধস জয় বলবো, এই জয়ের পেছনে তাদের পরিশ্রমটা কাজ করছে, তাদের স্ট্র্যাটেজিটা কাজ করছে, তাদের যে কৌশলটা কাজ করছে, এবং এই কৌশলটা থেকে অন্যদের শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। জামাতকে দোষ দিন না, জামাতকে আপনি যদি সমালোচনা করেন আপনি ঠকবেন। এখন বাংলাদেশের রাজনীতি, বিশেষ করে ভোটের রাজনীতি, এটাকে জামাত চেঞ্জ করে দিয়েছে। ভোটের রাজনীতিকে জামাতে ইসলাম চেঞ্জ করে দিয়েছে। এই কথাটা মাথায় রেখেন, লিখে রেখেন। এটা কিন্তু অনেকে মানতে চায় না, চেঞ্জ করে দিয়েছে। কাজে আপনাকে জামাতের যে কৌশল, সেই কৌশলকে যদি আপনি ওভারকাম করতে চান, যদি ওর চেয়েও ভালো কিছু করতে চান, তাহলে ওর চেয়েও ভালো কোনো কৌশল আপনাকে নিতে হবে। ওই আগের জিন্দাবাদ কৌশল চলবে না রে ভাই, ওই কৌশল চলবে না। এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলি তারা যে ফলটা নিয়ে আসছে, দেখেন আপনি কখনো জানেন কিনা, আমার তো অনেকদিন অভিজ্ঞতা, কেউ কখনো ভাবছে যে মেয়েদের হলে জামাত জিতবে? তো মেয়েদের হলে তো জামাত জিততেছে, এবং ভোটের পার্সেন্টেজ এত হবে এটা কেউ চিন্তা ভাবছে। এবং ওখানে কি কোনো জোর জবরদস্তি হয়েছে? হয় নাই তো। আমাকে একজন প্রশ্ন করছিল, আমি যেদিন রাজশাহী ইউনিভার্সিটিতে ভোট হলো তারপরে দিন ওখানে আমি গিয়েছিলাম, আমাকে জিজ্ঞাসা করছে ওনারা কেন জিতলো। আমাকে ছাত্র তাদেরকে ভোট দিয়েছে তাই জিতছে, ভোট না দিলে তো জিততো না। এখানে তো আর আসমানি উপায়ে এসে কেউ ভোট দেয় নাই। তো জামাত একটা সচেতন ছেলে মেয়ের কাছ থেকে জামাতকে ভোট দেওয়ানোর জন্য জামাত তাকে মোটিভেট করতে পেরেছে। আপনি ওই কাজটা করেন, আর আপনি যদি ওইটা না করে গায়ের জোর দেখান, তাহলে আপনি আরও পিছিয়ে যাবেন। এই একই জিনিস সারা দেশেও চলছে। সারা দেশে আমি বলি আপনাকে, শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট সারা দেশের জাতীয় নির্বাচনকে অত বেশি প্রভাবিত করবে না, এটা কখনোই করে না, অত বেশি না। তবে কিছু না কিছু করবে, অল্প হলেও করবে। আমি বিএনপি যারা ইলেকশন করতেছেন, আমি বিএনপিকে বলবো তো আপনারা ভাই স্ট্র্যাটেজি ঠিক করেন, আগে স্ট্র্যাটেজি ঠিক করেন যে আপনারা কীভাবে মোকাবেলা করবেন এই জিনিসটাকে, মানুষকে কীভাবে মোটিভেট করবেন। জামাতের লোকজন আরও আসছে থেকে আরও কয়েক মাস আগের থেকে তারা মাঠে নেমে গেছে, মানুষের কাছে যাচ্ছে। বিশেষ করে নারীদের মধ্যে তাদের অবস্থান এখন মানে আপনি চিন্তা করতে পারবেন না কী পরিমাণ ভালো হয়ে গেছে নারীদের মধ্যে। আপনি জানেনও না আপনার ঘরের নারী এখন কী ভাবতেছে। যাই দেখেন, আলাপ করে দেখেন, আপনার মাকে জিজ্ঞেস করে দেখেন, আপনি চাচিকে জিজ্ঞেস করে দেখেন। আগে তারা জামাতের নামই জানতো না, এখন তাদের মাথার মধ্যে জামাত শব্দটা ঢুকে গেছে। এখন এই জিনিসটাকে আপনি যদি ফাইট করছেন, তাহলে এটা তো কিছু না কিছু ফল আসবে আগামী নির্বাচনে। আমি মনে করি আগামী নির্বাচনে এটার কিছু ফল পড়বে, কিন্তু এটা এমন হবে না যে এটাই জয় পরাজয়কে নির্ধারণ করবে, আমি তা মনে করি না। ওইটা আবার অন্য হিসাব।
তার মানে এটার একটা প্রভাব থাকবে হয়তো নির্বাচনে, কিন্তু সেটা হয়তো বৃহৎ পরিসরে দেখা যাবে না। আর একটা বিষয় যেতে চাই যে এই যে নির্বাচনের জন্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে পরিমাণ উন্নতি হওয়া দরকার, বা সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে, কিন্তু আমরা খুব বেশি তাদেরকে অ্যাক্টিভ দেখতে পাইনি। অন্য অন্য সময়গুলোতে সেনাবাহিনী মাঠে নামলে যে সন্ত্রাসীদের মধ্যে যে ভয় তৈরি হতো সেটা ছিল না। এবং আপনি জানেন যে এই গত এক বছরে মবের 36টি ঘটনায় মামলার আসামির সংখ্যা প্রায় 9,000। 27 মামলায় 114 জন গ্রেপ্তার হয়েছে, 6 মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে, 9 মামলায় কোনো আসামি গ্রেপ্তার হয়নি। এই যে একটা ভীতির যে সংস্কৃতি আগেও ছিল, এখনও অন্য রূপে আছে, এবং নির্বাচন কমিশন যে প্রস্তুতি নিচ্ছে, আপনার কি মনে হয় এই দুটো মিলে নির্বাচনটা সুন্দর হওয়া সম্ভব? শুনেন, নির্বাচন যেটা হবে আমার মনে হয় না সেটা খুব ভালো নির্বাচন হবে, এটা আমার কাছে মনে হয় না। কেন মনে হয় না সেটা বলতেছি। আমি একটা একটা করে পয়েন্ট ধরি আপনাকে। প্রথমত, আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি, এটাকে উন্নত করতে পারেনি আর কি। এটা পায়নি সরকার, আসলে এটা পারতে চাই নাই। বলে না পুলিশের মনোবল ফিরিয়ে আনা যায় নাই। পুলিশের মনোবল ফিরিয়ে আনার জন্য আপনারা কী করছেন? আমি যদি এই প্রশ্নটা করি, পুলিশের মনোবল ফিরিয়ে আনার জন্য আপনারা কী এমন কাজ করেছেন যার কারণে পুলিশের মনোবল ফিরে আসা উচিত ছিল? সংস্কার কমিশন করেছে, তার কোনো পুলিশের কি হয়েছে? ওটা কি ইমপ্লিমেন্টেশন আছে? তাই তো। বরঞ্চ আপনারা কি করেছেন, যারা পুলিশ হত্যা হয়েছে, যে সমস্ত পুলিশগুলো মারা গেছে, তাদের কোনো বিচার হবে না বলছেন আপনি। এটা বলে আপনি পুলিশের মনোবল স্থায়ীভাবে নষ্ট করে দিয়েছেন। পৃথিবীর কোথাও এটা হয় না। বিচার হবে না কেন? বিচার হোক, বিচার হইলেই যে আপনি দোষী হবেন তা তো না। আপনি যদি প্রমাণ করতে পারেন যে ওই গণ অভ্যুত্থানের জন্য অথবা আপনাদের ভাষায় বিপ্লবের জন্য এই হত্যাটা প্রয়োজনীয় ছিল, তাহলে কিছু হবে না। তাহলে আপনাদের বিচার হতে কোনো অন্যায় না। সাজা হটানি বলতে পারেন আপনি, আপনি সাজা নিয়ে আপত্তি করতে পারেন, আপনি বিচারই হবে না। এইটা যখন কেউ বলে যে কোনো বিষয়ে, যে ইন্ডেমনিটি দেওয়া, যে কোনো বিষয়ে ইন্ডেমনিটি মানেই এখানে একটা মতলব আছে। ইন্ডেমনিটি মানেই এটা আইনের শাসন নয়। বঙ্গবন্ধুর হত্যাকারীদের উপর ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, এটা আইনের শাসন নয়। গত গভর্নমেন্টের আমলে এই আপনার প্ল্যান্ট করার জন্য, যে আপনার পাওয়ার প্ল্যান্ট করার জন্য ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, ওইটাও আইনসম্মত না, ওটাও ভালো কাজ না। এখন যেটা দেওয়া হচ্ছে এটা ভালো কাজ না। আমি আপনাকে একটা প্রশ্ন করি, দেখেন, মারামারি করতে যে একজন লোক মরতেই পারে। মারামারি করতে যখন আপনার সঙ্গে আমি যাচ্ছি, হঠাৎ করে ধাক্কা মারলাম, হিট অফ দ্য মোমেন্টে আপনি পড়ে যায় মরে গেলেন, এটা একটা ঘটনা। কিন্তু আপনার মারা যাওয়ার পর আমি আপনার পায়ের মধ্যে রশি বেঁধে উল্টা করে ঝুলাই রাখলাম, এইটা কি নৃশংসতা নয়? অবশ্যই। এটা কি বিপ্লবের জন্য জরুরি? ওইটার কারণে কি বিপ্লব ত্বরান্বিত হয়েছে? এইখানে জিনিসটা কিন্তু বুঝতে হবে। তো এরকম করার পর তারপর আপনি বলবেন যে তোমাদের এই হত্যার কোনো বিচার হবে না। তোর ফ্যামিলি নাই? ওই পুলিশের একটা ফ্যামিলি আছে না? বাচ্চা কাচ্চা নেই, বউ নাই? আছে তো রে ভাই। তাদের জীবন কি, তাদের জীবনের জন্য কি এই সরকারের এই কোনো দায় দায়িত্ব নাই? এই রাষ্ট্রের কোনো দায় দায়িত্ব নাই? এই দায় দায়িত্ব কি এই রাষ্ট্র পালন করছে? আপনারা এই কথা গেলে জবাব দেন। আমি দেখতেছি আমার একজন কলিগ, তাকে মেরে উল্টে রাখছিল, এবং তার 3 সন্তান আছে, এখন পড়াশোনা করতে পারে না। এটা কনস্টেবলের বাচ্চা, তারা তাদের লেখাপড়াই বন্ধ হয়ে গেছে। ওই ভদ্রমহিলা কী জীবনযাপন করতেছে কেউ জিজ্ঞাসা করেছে এই সরকার? এটা কি রাষ্ট্রের দায়িত্ব না? ওই ভদ্রমহিলার ওই বাচ্চাদের কী অপরাধ বুঝান আপনি আমার? তার কী অপরাধ? তাদের জীবনটার দায়িত্ব কে নিচ্ছে? তো এইটা কোনো, আমি মনে করি, ন্যায় বিচার নয়। এই বিচার করার পর আপনি বলতেছেন যে তুমি উদ্দীপ্ত হও। তো আমি তো বলবো আমি উদ্দীপ্ত হবো কেন? কালকে আমি মারা যাবো, আমার বাচ্চা কাচ্চারা করে এরকম এতিম হয়ে যাবে, দরকার নাই ভাই আমি দূরে বসে থাকি। দিস ইজ রিয়েলিটি। শুনেন, গায়ের জোরে বাস্তবতাকে অস্বীকার করা যাবে না। হাসিনা কী করেছিল? হাসিনা সরকার মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশটাকে ভাগ করে ফেলেছিল, 2 ভাগ করে ফেলেছিল। আর এই সরকারও সেই একই বিভক্তির রাস্তায় এখন হাঁটতেছে, এবং সরকারটাকে একদিকে তো ভাগ করছেই। আওয়ামী লীগের যারা আছে তারা কি দেশের, যারা আওয়ামী লীগকে সমর্থন করে, যারা নৌকা মার্কা ভোট দিত আগে, এখনও আওয়ামী লীগ ভাই বংশানুক্রমিক দল। এখন সেই দলে আপনারা তাদের কী করছেন? 2nd ক্লাস সিটিজেন বানাই দিয়েছেন। এটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের ক্যারেক্টার হতে পারে না, এটা উচিত না। এটা করলে কি হবে? এই লোকগুলোতে অনেক লোক তারা প্রতারিত হতে হতে, ধাক্কা খেতে খেতে একসময় তারা কিন্তু রুখে দাঁড়াবে, এবং সেটা যদি নির্বাচনের সময় ঘটে তাহলে আপনি কেমনি করে আশা করবেন যে এটা অত্যন্ত ভালো নির্বাচন হবে? তার মানে মাসুদ কামাল, নির্বাচন নিয়ে ঝুঁকি রয়েই গেছে। আপনার আলোচনায় সে বিষয়টি পরিষ্কার। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা হয়েছে, একদম শেষে একটা সিম্পল বিষয় নিয়ে আলোচনা করে শেষ করতে চাই। মাসুদ কামাল যদি কোনো দল থেকে কখনো প্রস্তাব পায় রাজনৈতিক সংশ্লিষ্টতা, এটা নির্বাচনও হতে পারে, উপদেষ্টা হতে পারে, মাসুদ কামাল কি কোনো রাজনৈতিক দলের সাথে কখনো অ্যাড হতে চায় কিনা? ইনশাল্লাহ না, কখনোই না। আমি রাজনীতি কেন করব? আমি তো রাজনীতি বুঝি না।
আমি তো রাজনীতির উপর কোনো ক্লাস দেখেন, আমি বলি আপনাকে, আমি ইউনিভার্সিটি থেকে বেরিয়েছি 1988 আমার মাস্টার্সের রেজাল্ট হয়ে গেছে। আমি লেখাপড়া করেছি সাংবাদিকতায়, পাশ করার পর থেকে আমি সাংবাদিকতাই করছি। তাহলে এত বছর ধরে আমি যে কাজটা করছি, আমি তো ওই কাজটাই পারি, আমি তো ওই কাজটি শিখছি। আপনারা যে লোকটা নাকি মনে করেন আপনার পরিবারের খুব ভালো মানুষ, সে প্লেন চালায়, পাইলট, তাকে যদি আপনি বলেন তুমি এখন যে রিক্সা চালাও, সে পারবে? পারবে না তো। আবার একে রিক্সা চালক যদি বলেন তুমি যে প্লেন চালাও, সে পারবে? পারবে না। কেন পারবে না? কারণ সে তো শিখে নাই। তো আমি তো শিখি নাই রে ভাই, আমি এইটাই শিখছি, আমি এটাই করবো। কিন্তু মাসুদ কামাল কিন্তু সব বিষয় নিয়ে আলোচনা করে, সব বিষয় নিয়ে সাংবাদিকতা সব বিষয় জাজমেন্টও করে। তার মানে সাংবাদিকতার কোনো সুনির্দিষ্ট বিষয় নেই। সাংবাদিকতার কাজটা কি? আমার কাজটা কি ভাই? আমার কাজটা হলো, একজন সাংবাদিকের প্রধান কাজটা কি বলেন? সাংবাদিকের প্রধান কাজটা হলো কমন সেন্স থাকা, তার প্রধান যোগ্যতা, তার কমন সেন্স ভালো হতে হবে। এই বলা হয় না জ্যাক অফ অল মাস্টার অফ নান, আমরা ওরকম সব কিছু মোটামুটি কমন সেন্সটা ভালো আমাদের, যারা নাকি ভালো সাংবাদিক যারা। 2 নম্বর কি? সাহসটা থাকতে হবে। সাহসটা কেন? সাহসটা হলো আপনাকে ক্ষমতাকে প্রশ্ন করতে হবে। আপনি ক্ষমতাকে প্রশ্ন, সাধারণ একটা রিক্সাওয়ালাকে যায় ক্ষমতার সামনে দাঁড়াতে পারে না। রিক্সাওয়ালার হয়ে আপনাকে প্রশ্নটা করতে হবে ক্ষমতাকে, যে আপনি এটা করতে পারেন না, অথবা আপনি এটা কেন করছেন, জবাব দেন। 3 নম্বর হলো, যখন আপনি ক্ষমতাকে প্রশ্ন করবেন, যদি সেই প্রশ্নটা ক্ষমতার পছন্দ না হয়, সে আপনাকে ছেড়ে দেবে না। সে আপনার মানে নেগেটিভ দিকগুলো খুঁজবে, যে কী দিয়ে মাসুদ কামালকে ধরা যায়, কী দিয়ে আপনার। তার মানে আপনাকে সৎ থাকতে হবে। যদি আপনি সৎ থাকেন, আপনাকে কেউ ধরতে পারবে না। একদম 30 সেকেন্ডের উত্তর নিয়ে, যেহেতু আলোচনা করা যায়, সমালোচনা করা যায়, সাংবাদিকরা সবকিছুই তুলে নিয়ে আসতে পারে, কখনো কখনো আপনি জাজমেন্টটা তৈরি করেন। যেমন আপনি এনসিপিকে বলেছেন যে এনসিপি হয়তো কোনো সিটেই পাবে না, বা তাদের নির্বাচনের এই সক্ষমতা নেই। এইটা কি জাজমেন্ট আমরা দিতে পারি? না, এটা জাজমেন্টাল হয় নাই। আমি আমার অবস্থান থেকে আমি এনসিপি যতটুকু দেখেছি সেটা নিয়ে বলেছি। আচ্ছা, তাদের যে, আমি তো ভাই দেশে থাকি, আমি তো এটা দূরের থেকে দেখি না। আমি মানুষের সঙ্গে মিশি, বিভিন্ন জেলায় আমি যাই, যাদের সঙ্গে কথা বলি, তার উপর ওদের যে কর্মকাণ্ড দেখেছি, এটা দেখে আমি বুঝতে পারি কী হচ্ছে আসলে। এনসিপি কোনো আলোচনায় নাই। এনসিপির সবচেয়ে বড় শক্তি কি? ইয়াং গ্রুপ। আমি আপনাকে এক্সাম্পলতে বলি, ইয়াং গ্রুপ তো 4টা ইউনিভার্সিটি ইলেকশন হলো, ডাকসু, জাকসু, চাকসু, রাকসু। এই 4টার মধ্যে এনসিপি কি কোনো একটা ইউনিভার্সিটিতে কোনো একটা পোস্টে 2য় স্থানের জন্য ফাইট করতে পারছে? পাস করা দূরে থাক, পারছে কী করে? পায় নাই। সবটা ইয়াং গ্রুপ। তো এই ইয়াং গ্রুপটাও এনসিপিকে ছেড়ে দিয়েছে। রিয়েলিটি ভাই, একদম বাস্তব কথা বললাম। এবং আমি আরেকটা কথা বলি, যে আসন্ন নির্বাচনে এনসিপি নাসিরুদ্দিন পাটোয়ারি যাই বলুক, আমি আপনাকে বলে যাচ্ছি, আপনি লিখে রাখেন, এনসিপি যদি একা নির্বাচন করে, যদি তারা কোনো একটা আসনে তারা যদি তাদের জামানত বাজেয়াপ্ত থেকে রক্ষা পেতে পারে, জামানত রক্ষা করতে পারে, সেটাই হবে ওই আসনে এনসিপির সর্বোচ্চ ফলাফল। অনেক অনেক ধন্যবাদ মাসুদ কামাল। আপনি আলোচনা সমালোচনা যৌক্তিকভাবেই অনেক কিছু করেছেন, নিজের মতো করে বলেছেন। আমরাও অনেক দীর্ঘ আলোচনা করেছি, ভালো ছিল, মন্দ ছিল, রাষ্ট্র নিয়ে সংশয় ছিল, নির্বাচন নিয়েও সংশয় ছিল। আমাদেরও আশা থাকবে সব সংশয় কাটিয়ে বাংলাদেশের নির্বাচন হয়ে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষমতা হস্তান্তর হবে, সাংবিধানিক কাঠামো বেঁচে থাকবে, সংস্কার, নির্বাচন যাই হোক সেটা যেন জনগণের কল্যাণে হয়। আপনার জন্য